continuation to the earlier discussion আর কি, মানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা করে নিলে তারপরে আমরা আম্পায়ারিং নিয়ে একটুখানি করবো, আমার বাপি বলেছিল। তো আশা করি আমাদের প্রত্যেকে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য গেম। একটা বাচ্চার নিয়ে যদি খেলা না তাহলে কদিন আগে একটি একজন প্যারেন্ট ফোন করেছেন, 4 মাস খেলছে গ্রামের একটি ছেলে, আমার কথা শুনছে না স্যার, আপনি একটু বলুন ওর মাধ্যমিক আছে, এবছরটা না খেলুক। তো এই জিনিসগুলো আমাদের কোচেদের প্রত্যেককে শুনতে হয়। তো কোচেদেরকে অনুরোধ যে যারাই আজকে শুনলেন, অভিজিৎ যে এক্সপ্লেনেশনটা করলেন এত মানে ভেরি নাইস লুসিড ম্যানার, যারা কোচিং করছেন এরা প্রত্যেকে, বুবাই বা তারপর বাবাই স্যার, প্রত্যেকে একটু যদি সেরকম কোয়ারিজ থাকে তবেই কিন্তু আসবে। এগুলো আমরা যতটা শেয়ার আলোচনা করতে পারবো এক্সপিরিয়েন্স, ততই কিন্তু আমাদের নিজেদের কোচিং করাতে কাজে লাগবে। অভিজিৎ বাবু, কারুর তো মনে হচ্ছে কোনো কোয়েশ্চেন আছে, আপনি পরের স্টেপ এগোন প্লিজ। মানে কোনো কোয়েশ্চেন নেই তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার কি আমরা আম্পায়ারিং এর কিছু জিনিস যেগুলো জানা উচিত প্লেয়ারদের বা কোচেদের সেরকম, নাকি কোনো কোয়েশ্চেন আম্পায়ারিং নিয়ে বা ক্রিকেট রুল নিয়ে থাকলে সেটা একটা ইন্টারাকশন হলে বেটার হয় কোনটা? মানে আমার অ্যাকচুয়ালি একটু ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগে কি, মানে একটা ওই একটা ব্লান্ট লেকচার দেওয়ার থেকে এখন কি করা একটা ইন্টারঅ্যাকশন সেকশন হোক স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি আরম্ভ করুন। হ্যাঁ আচ্ছা, আমি বলছি হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। যেটা একটা খুব মানে কনফিউজিং একটা ব্যাপার, যে চাকিং বা থ্রোয়িং। ইনিশিয়ালি আমরা বাইরে, ধরুন আমরা কোচেরা বাইরে আছি বা কোনো ছেলে কোচিং করাচ্ছি, ইনিশিয়ালি দেখে আমরা যে নর্মালি যেগুলো জানি সেগুলো ধরুন ইমপ্লিমেন্ট করলাম। নর্মালি অ্যাজ এ আম্পায়ার্স ভিউ আপনি অনেক বেটার বলতে পারবেন যে আমরা ইনিশিয়ালি দেখে কি করে বুঝবো এই ছেলেটা চাকিং আছে। আচ্ছা, দেখে কি করে বুঝবো তাই তো? আমি তার আগে, আমি বলার আগে একটু জেনে নি, এই যে তুমি বললে যে নর্মালি আমরা যেটা জানি, এইটা আমি একটু জানতে চাই, নরমালি তোমরা কি জানো? বোলিং এলবোর কাছে একটু বেন্ড হয়ে রিলিজিং এর জাস্ট বেন্ড। আপনি কি সাজেস্ট করেন বা আপনার ভিউ থেকে কিভাবে দেখতে পারি? আমি বলছি সেটা হচ্ছে শুধু নট আম্পায়ার ভিউ, আমি কোচ এবং আম্পায়ার এই দুটো মিলিয়ে কি করে এটা একটা বেটার জায়গায় পৌঁছানো যায় সেটা চেষ্টা করছি। সেটা হচ্ছে বল, একটা স্পিনারের বল দেখি, হ্যাঁ, তো একটা বল অকওয়ার্ড টার্ন করছে,
তখন তার অ্যাকশনটা দেখা উচিত। এটা স্পিনারের ক্ষেত্রে, আমি আসছি এরপরে আস্তে আস্তে পেস বোলারের ক্ষেত্রে বলি। পেস বোলারের ক্ষেত্রে দেখা যাবে যে তার রান আপের লেন্থ এটা সাজেস্ট করছে তার পেস হওয়া উচিত তার থেকে বেশ খানিকটা বেশি, ঠিক আছে? বা দেখা যাবে যে একটা লোক যে রান আপ তার যে পেস বেশি শুধু নয়, তার ফলো থ্রুটা অনেক ছোট। একটা একটা ভালো পেসে যখন কেউ বল করে তার ফলো থ্রুটা বেশি হবে। অনেক বেশি হবে, মানে কি, মানে একটা প্রপোর্শনেট হবে। তার রান আপের সঙ্গে তার রান আপের সঙ্গে একটা ফলো থ্রু একটা প্রপোর্শন থাকে, ঠিক আছে? দেখা যাবে যে রান আপটার লেন্থটার সঙ্গে ফলো থ্রু প্রপোর্শনটা খুবই ছোট, মানে মানে এটা নয় যে টেকেন ফর গ্রান্টেড যেটা হলে ছুটছে। আমি বলছি যে এইটা একটা হিন্ট দিতে পারে যে সে ছুটছে কি ছুটছে না। এটা গেল ফ্রম কোচিং পয়েন্ট অফ ভিউ। এবার আম্পায়ারিং এর জায়গায় আমি আসছি। আম্পায়ারিং এর জায়গায় এলবো ব্রেক করাটা কোনো ক্রাইটেরিয়াই নয়। ছোঁড়া তাকেই বলে যখন কোনো একটা ব্রোকেন এলবো এক্সটেন্ড করা হয়, দ্যাট ইজ এলবো এখান থেকে এরকম করা। এরকম করে কেউ যদি এরকম করেই বল করে তাহলে কোনো অসুবিধা নেই। আমার এই ফিঙ্গার জয়েন্টটাকে এলবো যদি ধরা হয়, কেউ যদি একটা বল করতে গিয়ে রিলিজের পরে এরকম করে তাহলে কিন্তু আমি এটা দেখালে সুবিধা, মানে রিলিজ করলো, রিলিজের পর এরকম করলো, তাহলে কিন্তু সেটা ছোঁড়া নয়। ওটা শোনা নয়। ছোঁড়ার ডেফিনেশন হচ্ছে যে শোল্ডার হাইটের পর যখন বা বোলিং আর্মটা উঠবে, শোল্ডার হাইটের পর, শোল্ডার হাইটের পর মানে একটা লোক হাতটা ঘুরিয়ে যখন এখানে নিয়ে এলো, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, তো এরপরে তার এলবো জয়েন্টে কোনো এক্সটেনশন হবে না, ঠিক আছে? সে একটা এরকম করে এসে বল করলো, করার পর এরকম করলো, দ্যাট ইজ নট চাকিং। কিন্তু সে এরকম এলো, সে এরকম করে বল করলো, দ্যাট ইজ অলসো নট চাকিং। কিন্তু সে এরকম করে এরকম করলো, দ্যাট ইজ চাকিং। এইটা চাকিং, দিস ইজ চাকিং। এবং শুধু যদি নর্মালি আমরা অন্যরকম ভাবে ভাবি, দেখো এইটা কিন্তু কোনোভাবেই চাকিং হচ্ছে না, এটা হচ্ছে ও ড্র করছে নিজেকে, ও বোলিং আর্ম ড্র করছে, ও ছুটছে না। কিন্তু একটা এইখানে এলো, এইখান থেকে এসে আরো বেন্ট হলো, একটা বেন্ট থেকে আরো বেন্ট হলো, দ্যাট ইজ অলসো নট চাকিং। কিন্তু যদি স্লাইড বেন্ট থেকে ওর এক্সটেনশন হয় এই লেভেলে ওঠার পর, এখানে নয়, কিন্তু এখান থেকে এখানে সোজা হয়ে গেল তারপর বল করলো, দ্যাট ইজ অলসো নট চাকিং। আশা করি এটা আমি যতটা পারলাম আর কি ছোট জায়গাতে আমি চেষ্টা করলাম বোঝাতে। তো তার মানে একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে একটা থাম্ব রুল হচ্ছে যে যদি কোনো বেন্ট এলবো স্ট্রেট করা হয়, দ্যাট ইজ অনলি চাকিং। এই একটা জিনিস, সেটা হচ্ছে শোল্ডার লেভেলের উপর, যেটা আমাদের ডেলিভারি সুইং, এটাকে ডেলিভারি সুইং বলা হয়। এই ডেলিভারি সুইং এ যখন তার কাঁধের ওপরের হাত ওঠে, কাঁধের ওপর থেকে যদি তার এক্সটেনশন অফ এলবো জয়েন্ট হয়, দ্যাট ইজ স্ট্রেটনিং অফ এলবো জয়েন্ট যদি হয়, তাহলে সেটাকে চাকিং বলে ধরা হয়, ঠিক আছে? এবং সেই এক্সটেনশনটা এরকম হতে পারে, সে বেন্ট নিয়ে এসে এরকম করেছে, এটা দ্যাট ইজ অলসো এক্সটেনশন। একদম যে স্ট্রেটই হতে হবে এরকম নয়। স্ট্রেটনিং অফ মানে কিন্তু নট ডেড স্ট্রেট। এই যে এলবো এরকম নিয়ে এসছে কাঁধের উপর থেকে, এবার এখান থেকে বল করার সময় এরকম করেছে, দ্যাট ইজ অলসো স্ট্রেটনিং অফ এলবো জয়েন্ট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই যে এটা প্রথম কথা হচ্ছে এই পার্টটা সবাই বুঝতে পেরেছে? মানে আমি যেটা বললাম, বোঝা গেছে। বোঝা গেছে। তার মানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডেলিভারির সঙ্গে বল বোলিং আর্মটা কাঁধের ওপর, এবং কাঁধের ওপরে স্ট্রেটনিং অফ এলবো জয়েন্ট। তার মানে কি বেন্ট থেকে স্ট্রেট, বেন্ট থেকে স্ট্রেট, স্ট্রেট থেকে বেন্ট নয়, বেন্ট থেকে স্ট্রেট হতে যাওয়া, ঠিক আছে? তো সেইটার জন্য তাহলে সেইটা যদি লক্ষ্য করতে হয় তাহলে আমাকে ফোকাস করতে হবে কোন জায়গাটায়। মানে আমি বলছি অ্যাজ আ কোচ, আম্পায়ার তো সবসময় থাকবে না, অ্যাজ আম্পায়ার আমরা যেটা করি কোচেদেরও সেই জায়গাটাই করতে হবে। তাহলে এই জায়গাটায় ফোকাস করতে হবে, এই জায়গাটায় যখন একটা লোক বল করছে তখন ছুটছে কিনা এই জায়গাটায় ফোকাস করতে হবে। এই জায়গাটায় ফোকাস করতে হবে যে এইটার ডিস্টারবেন্স হচ্ছে কি হচ্ছে না। সেই ডিস্টারবেন্সটা কিন্তু এটাও হতে পারে, এটা হলে একদম ফেয়ার, কিন্তু যদি এরকম হয় তাহলে প্রবলেম আছে। এবার অনেক সময় কি হয়, স্পেশালি অফ স্পিনার এই রিস্ট অনেকের লুজ থাকে, হয়তো আমার থেকে অনেক বেশি লুজ, সেটাও দেখতে
লাগে যে এরকম যে ছুটছে, সেই জন্য রিস্টে ফোকাস কিন্তু করা উচিত না। ফোকাস করা উচিত এই রিজিয়নটা ফোকাস করা উচিত যে সে এই জায়গাটা কি পার্ট প্লে করছে বোলিং করতে গিয়ে। এই গেল একটা জিনিস। আর একটা জিনিস এর মাঝখানে বলি, সেটা হচ্ছে যে যে কোনো বোলার, সেটা পেস বোলার হোক বা স্পিন বোলার হোক, নর্মালি ইনকামিং বল যারা করে, দ্যাট ইজ স্পিন বোলিং এর জন্য অফ স্পিন আর পেস বোলিং এর জন্য ইন সুইং বোলিং, তাদের যদি একটা হাইপার এক্সটেনশন হয় বোলিং অ্যাকশন হাইপার এক্সটেনশন বলতে এই যে মানে তার বডি এরকম, এখান থেকে আমি বল করবো নর্মাল, এখানে নর্মাল করে আমি বল করতে গিয়ে এরকম ভেঙে গেছি, আমার বোলিং আর্ম বিয়ন্ড স্ট্রেট চলে গেছে। মানে আমার বোলিং আর্ম তো এরকম নর্মাল থাকা উচিত আমি বল করতে গেলে, সেই বোলিং আর্ম আমার এখানে চলে গেছে। ঠিক আছে, বায়োমেকানিক্যালি ইট ইজ অলমোস্ট ইম্পসিবল মানে না ছুড়ে বল। তোমার যখনই বোলিং আর্ম বিয়ন্ড ভার্টিক্যাল চলে যাবে, তখন তুমি জায়গায় বল রাখতে গেলে, অফকোর্স এইটা একটা কিওয়ার্ড যে জায়গায় বল রাখতে গেলে, কারণ একটা বোলার কখনই না তুমি হাত ঠিক করতে পাশের পিঠে বল, কারণ কেউ যদি এরকম হয়ে যায় এবং সে যদি মানে গ্রামাটিক্যালি বল করতে চায়, সে বলটা আইদার পাশের পিচে হবে আর না হলে ওই পাশের পিচে হবে। ঠিক যে পিচটা খেলা হচ্ছে সেটা বাদ দিয়ে পাশের পিচটা জোনটাকে চাকিং করে, এন্ড দ্যাট ইজ ইন সুইং বোলার। হ্যাঁ, এটা একদম সাইন্টিফিক্যালি প্রুভড আমি বলছি, মানে এটা আমার নিয়ে নয়, ইম্পর্টেন্স ড্র করেছে সায়েন্টিস্টরা, বায়োমেকানিস্ট যারা, তাদের জন্য। এইটা একটা যে আমার চলকার একটা ম্যাচে আমি তোমাদের যেগুলো বললাম সেইগুলো ঘটেছিল। একটা ছেলের দেখলাম অকওয়ার্ড টার্ন করছে এবং মানে এটা অনেকদিন আগের ঘটনা, 5-6 বছর আগের ঘটনা। তো আর আমার সঙ্গে যে আম্পায়ার ছিল সে আমার থেকে অনেক 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 বড় আম্পায়ার। এখন আর নাম করতে আমার প্রবলেম নেই, কারণ সে রিটায়ার করে গেছে। সুবীর আসনানি, তোমরা নাম শুনেছো মনে হয়, ওয়ার্ল্ড কাপ করিয়েছে ওর সময়। হ্যাঁ, ও রিটায়ার করেছে হয়তো 3-4 বছর আগে। তো আমার সঙ্গে ম্যাচ করছিল, তো আমার দিক থেকে অফ স্পিনারটা যখন বল করছে, তো একটা অকওয়ার্ড টার্নে একটা ছিল বোল্ড ওভার। আমি এরপরে আসছি যে বিসিসিআই বা আইসিসি প্রোটোকল কি চাকিং এ। তো আমি গিয়ে বলটা হওয়ার পরে আমি গিয়ে ওকে তখন বললাম যে স্যার আপনার কি মনে হয় অ্যাকশনটা গন্ডগোল আছে? বললো না তো। হ্যাঁ, তো আমি যেটা বুঝলাম যে দেখেনি, নর্মালি কেউ দেখে না, একটা স্টেট লেভেল ম্যাচে কেউ একটা চাকার বল করবে, এটা আনএক্সপেক্টেড, তো সেখানে কেউ এটা দেখে না। আমি বললাম যে একটু দেখুন তো যে লাগছে কি লাগছে না। তো যাই হোক, এবার সেইটাতে কি হলো, সেইটাতে বোলারটা মনে হয় কিছু একটা হিন্ট পেলো, হিন্ট পেয়ে সেই ছেলেটা একটু দেখলাম অ্যালার্ট হয়ে গেল। তো তারপরেও আমি আমার পার্টনারকে জিজ্ঞেস করলাম যে কি মনে হচ্ছে, বললো যে না আমার সেরকম কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, আমি তখন কি করলাম, আমার স্টান্স থেকে আমি একটু পিছিয়ে এসে, ও ফ্রন্ট ফুট অনেকটা ভেতরেই ল্যান্ড করছিল বলে আমি আর নো বল দেখলাম না, আমি ওর অ্যাকশন দেখলাম। সেই অ্যাকশনটা হচ্ছে আমি তোমাদের যেটা এইমাত্র দেখালাম, যে বিয়ন্ড ভার্টিক্যাল দিয়ে করছে। ঠিক তখন আচ্ছা, আমার কথাগুলো ফলো করলে তোমরা না প্রোটোকলটা কি এমনিও বুঝতে পারবে। হ্যাঁ, মানে বিসিসিআই বা আইসিসি প্রোটোকল। তো আমি যখন দেখলাম বিয়ন্ড ভার্টিক্যাল করছে, আমি তখন মানে হতে পারে না যে না ছুঁড়ে বল করছে। তো আমি ওভারের পর ওয়াকি টকিতে ম্যাচ রেফারিকে বললাম যে একটু ভিডিওতে ওর অ্যাকশনটা একটু দেখো, আমার মনে হচ্ছে চাক করছে। তো ম্যাচ রেফারিও কিন্তু খেয়াল করেনি, ওর কাছে কিন্তু 6টা ফ্রেম আছে, টিভি 6টা ক্যামেরা 6টা ফ্রেম আছে, ও খেয়াল করেনি। তো আমি বলার পরে বললো যে এ তো ব্লেটেন্ট চাকার, মানে আমরা বাংলায় যাকে বলি কাছেই। মেসেজটা আমাদের কাছে আসার পরে ছেলেটা একটু আমার এই কথাগুলো কেন বলছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছোড়া নিয়ে কথা হচ্ছে তো, এবং মানে এটা একদম জিরো টলারেন্স ফ্রম আইসিসি টু না এখন তো সিবি ক্লাব লেভেলও। যাই হোক, সেই ছেলেটা জানার পরে একটুখানি অ্যালার্ট হয়ে গেল। তো অ্যালার্ট হলো আমার পার্টনার কিন্তু তাকে নো বল ডেকে দিল। তখন নিয়ম ছিল যে 2টো ওয়ার্নিং, তারপরে থার্ড টাইম করলে ডেবার। এখন যে নিয়মটা হচ্ছে একটা ওয়ার্নিং, তারপর সেকেন্ড টাইম ছুড়লেই আর বল করতে পারবে না সেই ইনিংসে।
তো দুটো ওয়ার্নিং, থার্ড টাইম পরপর 3টে বলে করে সে দেবার হয়ে গেল। তার আগে কিন্তু ছেলেটা 3টে উইকেট পেয়ে গেছে। এখন অনফিল্ড ডাকার সমস্যাটা কি? অনফিল্ড ডাকার সমস্যাটা হচ্ছে যে তোমার মনে হচ্ছে ছুটছে, তুমি ডেকে দিলে ছুটছে, তারপর ভিডিওতে দেখা গেল যে তার যে এক্সটেনশনটা হয়েছে সেই এক্সটেনশনটা ওয়েল উইদিন 15 ডিগ্রি বা বিলো 15 ডিগ্রি, জাস্ট বিলো 15 ডিগ্রি, 14 ডিগ্রি। আমরা সকলেই জানি যে 15 ডিগ্রি অ্যালাউড, ঠিক আছে? তো আপ টু 15 ডিগ্রি অ্যালাউড। হ্যাঁ, তো দেখা গেল যে তার 15 ডিগ্রি জাস্ট, ঠিক আছে? এখন এমসিসি লয়েতে এইটা কিন্তু কোথাও লেখা নেই যে কত ডিগ্রি এক্সটেনশন হলে নো বল ডাকতে হবে। এমসিসি লয়েতে কিন্তু মানে নো বলের থ্রোয়িং এর যে ল লেখা আছে তাতে কিন্তু লেখা আছে যে স্ট্রেটনিং অফ এলবো জয়েন্ট, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। তো দেখা গেল ভিডিওতে পরে যে যেটা আমাদের ম্যাচ রেফারি জানিয়েছিল যে ব্লেটেন্ট চাকার, এই ব্লেটেন্ট চাকিং এর অন্তত 50% রিডিউস হয়ে গেছে যে 3টে বল ওকে নো ডাকা হয়েছে। মানে এটা যেটা ম্যাচ রেফারিকে আমরা দেখতে বলেছিলাম তার এক্সটেনশন ছিল ঠিক এইরকম, এই এতটা, যেটা নো বল ডাকা হয়েছে সেটার এক্সটেনশন দেখা যাচ্ছে এইরকম। তো অ্যালার্ট হয়ে গেছিল। তো আমি এখান থেকে এই মেসেজটা দিতে চাইছি যে আমাদের দেখেছো না কেন, তার কারণটা হচ্ছে এইটা। রবিকান্ত সিং নামটা আমি বলি, এইটা নিয়ে তো আমি লাকিলি ওই যে একটা পিঙ্ক বল ম্যাচ হয়েছিল যেটা মোহনবাগান আর ভবানীপুরের মধ্যে, সেটাতে মানে আমি ছিলাম ওয়ান অফ দ্য আম্পায়ার। তো সেখানে রবিকান্ত সিংকে যেহেতু ছড়ে টড়ে নিয়ে অনেক কথা হয়েছিল। রবিকান্তের আবার একটা মজার ব্যাপার আছে, রবিকান্ত আবার হাত ঘুরিয়ে বল করতে পারে, ছুটতেও পারে। তো যাই হোক, সেটা এই বিদ্যুৎ বাবু এটা আবার এডিট করে দেবেন, নাহলে আবার এটা নিয়ে আবার শোরগোল হয়ে যাবে। তো সেটা নিয়ে আমরা একটুখানি আমরা একটু অ্যাপ্রোচ করেছিলাম যাতে ওকে বল টল না করানো, কিন্তু ভিডিওতে আমি তোমায় বলছি, ভিডিওতে দেখা গেছে যে সেই ছেলেটা কিন্তু মানে রবিকান্তকে কিন্তু বিরাট মানে এক্সটেনশন মনে হচ্ছে, মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে সে এটা করছে এইরকম বাউন্সার। আমি তোমায় বলছি এইটুকু দেখা যাচ্ছে, ঠিক আছে? সম্ভব নয়, আর সম্ভব না করাই ভালো আর কি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আমি আরো একটা জিনিস বলি, একটা মজার ঘটনা কলকাতা মাঠে ঘটেছিল। সেটা হচ্ছে এটি লেফট আর্ম স্পিনার, আমি স্কোয়ার লেগ আম্পায়ার, বল করছিল অপোনেন্ট টিম যারা ব্যাটিং করছে তাদের টিমের অনেকেই আমার চেনা, তাদের যে ক্যাপ্টেন তার সঙ্গে আমি একসঙ্গে খেলেছি একটা সময়। তো সে একটুখানি আমাকে বাইরে থেকে কর্মকর্তা দিয়ে চেঁচিয়েছিল যে বিসিসিআই আম্পায়ার যদি নো না ডাকে তাহলে কি হবে, এই হবে তাই হবে। মাঠে বেরোনোর পরও আমাকে বলেছিল ওই যদি এটা ছোড়া না হয় তাহলে কি হবে। তো আমি ওকে খুব রুডলি রিয়াক্ট করেছিলাম, কারণ পাবলিকলি ও আমাকে অ্যাকোস্ট করবে এটা আমি লাস্ট পারসন টু টলারেট দ্যাট, ঠিক আছে? ওকে আর কি মানে খুব রুডলি আমি মানে রিটালিয়েট করেছিলাম আর কি। তো এবং আমাদের ওই কলকাতা মাঠের ওই ম্যাচ অবজারভার যে ছিল সে খুব একটা হালকা ম্যাচ অবজারভার ছিল আর কি, সেও হ্যান্ডেল করতে পারেনি। তো আমি যখন বলবো বোলারটা কে ছিল তখন সবাই হাসবে আমি জানি। বিটুইন আমি একটা অফ স্পিনারকে নো ডেকেছিলাম, এবং এই দুটো বোলার যাদের কথা হচ্ছে তারা দুজনেই বাইরের বোলার, ঠিক আছে? তো অফ স্পিনারটা নিয়ে আমার ওই বন্ধু ক্যাপ্টেনের বক্তব্য ছিল, অফ স্পিনারটাকে ডেকেছিস খুব ভালো কথা, অফ স্পিনারটা তবু একটু ঠিকঠাক বল করছে, লেফট আর্ম স্পিনারটা তো সব বল ছুটছে, ঠিক আছে? আমি বললাম দেখ আমি বুঝতে পারলে কেন ডাকবো না, আমি অফ স্পিনার যেটা বুঝতে পেরেছি সেটা ডেকেছি, এবং আমার মনে হয়নি, এবং আমি আমার বোলার এন্ড আম্পায়ার যে ছিল তাকে আমি বলেছি যে কি করে দেখ। এবং আমি পার্টিকুলারলি মনে করি যে চাকিং ডিটেক্ট করার সঠিক জায়গা হচ্ছে বোলার এন্ড আম্পায়ার, নট স্কোয়ার লেগ আম্পায়ার। কারণ এটা নিয়েও আমি পড়াশোনা করেছি বলেই আমি তোমাদের বলছি যে এই অ্যাঙ্গেলটা থেকে একটা অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, যেখান থেকে আমার যেটা মনে হচ্ছে এতটা বেন্ড, হয়তো এতটাও হতে পারে আবার এতটাও হতে পারে। সুতরাং এইটা স্কোয়ার লেগ পজিশনটা ইজ নট দ্য পারফেক্ট। ক্লোজ পজিশন যেটা সবচেয়ে ভালো নেকেড আইতে দেখা যায় যেটা হচ্ছে বোলার্স এন্ড আম্পায়ার হচ্ছে সবচেয়ে ভালো। আমি ওকে কনসাল্ট করার পরে সেও বলেছে যে আমার মনে হচ্ছে না যে খুব একটা কিছু করছে, একটা দুটো একটু ডিস্টারবেন্স মনে হচ্ছে, বাট দ্যাট ইজ নট এনাফ টু কল হিম আ চাকার অন ফিল্ড যদি ভিডিও না থাকে।
তো একটু ইলাবোরেট করে গল্পটা বললাম। এবার বলি, অফ স্পিনারটার নাম আমি জানি না কে ছিল, তারপর আমি আর তাকে দেখিনি। খেলাটা ছিল ক্যালকাটা পুলিশ আর তপন মেমোরিয়ালের মধ্যে। লেফট আর্ম বুঝতে পেরেছি। স্পিনারটা ছিল শাহবাজ আহমেদ। শাহবাজ আহমেদ গত বছর 11টা-12টা রঞ্জি ম্যাচ খেলে ফেললো, নো রিপোর্টিং নাথিং। তো সেই বোলারটা নাকি বাইরে থেকে মনে হচ্ছিল লোকেদের যে প্রত্যেকটা বলই ছুঁড়ছে। সো দিস ইজ দ্য ডিফিকাল্টি, কারণ আমরা নো বলটা নিয়মটা ঠিক জানি না, এবং আমরা আমাদের মতো করে গেস করে আমরা চেষ্টা করি যে এরকম নো বল ডাকা হচ্ছে। আমি আরেকটা বোলারের কথা বলছি, একটা বিসিসিআই ম্যাচ দিল্লি ভার্সেস কেরালা এরকম একটা হবে। এখন যে ছেলেটা দিল্লির রঞ্জি ট্রফি খেলছে রেগুলার, মানে তাকে কিন্তু মানে মাঠে আমার মনে হচ্ছিল কাঁচা ছুঁচি, আমার নয়, আমার যে ছিল সে রিসেন্টলি আইপিএল ও করেছে। যাই হোক, তো দুজনে মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা এটা ভিডিওটা দেখবো, কারণ ভিডিওটা দেখে যেটা দেখা যাবে সেটা মানে ডেঞ্জারাস কিছু একটা হবে, এ তো ছুটছে এরকম ব্যাপার। তো মাঠে আমাদের যেটা মনে হয়েছিল, মাঠে আমাদের মানে আমরা কনফার্ম ছিলাম একদম যে এই অ্যাঙ্গেলটাই ওর হচ্ছে, সেটা হচ্ছে যে এইরকম মনে হয়েছিল আমাদের, এতটা মনে হয়েছিল, এতটা। ঠিক আছে, তো আমাদের বেঙ্গলেরই একজন ম্যাচ রেফারি ছিল ওই ম্যাচে, সেটা হচ্ছে রাজীব শেঠ, যে এক্স বেঙ্গল প্লেয়ার আর কি। তো রাজীবদাকে আমি বলেছিলাম, রাজীবদা দেখো তো ওর অ্যাকশনটা আমাদের খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। তো তখন বলে যে টিতে এসো, টিতে দেখবো, আমার খুব একটা কিছু বাজে মনে হচ্ছে না। তো আমরা দুজনেই মানে অবাক হয়েছিলাম, দুটো অনফিল্ড আম্পায়ার আর কি। আমি তোমাদের বলি, ভিডিওতে গিয়ে ফ্রম ব্যাক অ্যাঙ্গেল, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, সাইড ক্যামেরা, সব ক্যামেরা দিয়ে আমরা দেখেছি ওর এক্সটেনশনটা এরকম মনে হচ্ছিল। আমি ঠিক যেরকম দেখাচ্ছি সেরকম মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা রিপোর্টিং করবো না ঠিক করলাম ওটা দেখে, যে ওইটার জন্য রিপোর্ট করা যায় না, কারণ রিপোর্ট করলে কি হয়, রিপোর্ট করলে স্টেটকে ওই এসআরএমসি ইনস্টিটিউট ওইখানে চেন্নাইতে পাঠাতে হয়, এটা ডিটেকশন অ্যান্ড ইফ ডিটেক্টেড রং তাহলে রেকটিফিকেশন। তো সেটার জন্য ওই ইনস্টিটিউটটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য 1 লক্ষ টাকা করে নেয় আর কি। ঠিক, তো সেই জন্য এবার বিসিসিআই বলেছে যে এরকম মনে হলেই পাঠিয়ে দিস না, কারণ এটা একটা বার্ডেন হয়ে যায়, ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায় স্টেট গুলোর জন্য। ঠিক আছে, তো আমরা ওটা রিপোর্ট না করার সিদ্ধান্ত নিলাম। পরে দেখলাম ছেলেটা আন্ডার-19 ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, অ্যান্ড ইভেনচুয়ালি ও এখন মানে লিডিং উইকেট টেকার ইন দিল্লি টিম, ইন রঞ্জি ট্রফি টিম। যদি কেউ সার্চ করো বুঝতে পারবে, নামটা বললে হয়তো অনেকেই চিনতে নাও পারো, কিন্তু সবাই হয়তো ভাবছে ঈশান্ত শর্মা এরকম ধরনের কিছু না। ছেলেটার নাম হচ্ছে সিমরজিৎ সিং। তোমরা যদি দিল্লির রঞ্জি ট্রফির স্কোর কার্ড দেখো, দেখবে ও কিন্তু রঞ্জি ট্রফিতে রেগুলার বেসিসে 4টে-5টা করে উইকেট নিয়েছে আর কি। আমি বলতে চাইছি যে একে কিন্তু আমাদের অনফিল্ড মনে হয়েছিল যে এ কিন্তু অলমোস্ট ব্ল্যাটেন্ট চাকার। ভিডিও দেখে আমাদের মতামত চেঞ্জ হয়েছিল, সেই জন্য আমরা রিপোর্টিং করিনি। আলটিমেটলি হি ওয়াজ নট রিপোর্টেড আফটার দ্যাট। ঠিক আছে, মানে ওর অ্যাকশন কিন্তু যদি আমরা নেকেড আইতে দেখে ফেলতাম তাহলে সেটা একটা ভুল হতো, এবং সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা হয়, একটা লোককে চাকিং ডাকার আগে আমাদের চিন্তা করা উচিত ইম্প্যাক্ট অন হিজ কেরিয়ার। একটা চাকিং ডেকে দিলে তারপরে যে ক্লিয়ার হয়ে এলো বা এরকম হলো, সেটা কিন্তু খুব মুশকিল। আমাদের সেজন্য খুব চিন্তা করে ডাকা উচিত। আমি একজনের উদাহরণ দিই, সে চাকিং করতো ডেফিনেটলি, হ্যাঁ, কিন্তু তারপর সে কামব্যাকই করতে পারলো না, ক্রিকেট কেরিয়ারটাই শেষ হয়ে গেল। সে মোস্ট প্রবাবলি বেঙ্গলের রঞ্জি ট্রফিও খেলেছিল, মোস্ট প্রবাবলি কেন খেলেছিল, প্রীতম কুন্ডু অফ স্পিনার। হ্যাঁ, হাইলি ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে বেঙ্গলে ওকে বলা হচ্ছিল, কিন্তু ওর ওই চাকিং ওই স্টেট ম্যাচই ধরা পড়াতে, রিপোর্টেড হওয়াতে, তারপরে ও গিয়ে রেকটিফিকেশন করে যখন বল করে এসেছিল, সেই বলের আর কোনো ইম্প্যাক্ট ছিল না। এই বলের কোনোভাবেই কোনো ইম্প্যাক্ট ছিল না। আমি বলছি রেকটিফাই করা পরেও ও মোহনবাগানে তখন ছিল, মোহনবাগান আর কোনো একটা ম্যাচ আমি করাচ্ছি, ওর কনফিডেন্স এত লো হয়ে গিয়েছিল যে ও আমাকে বারবার জিজ্ঞেস করছে এসে যে ওইদা আমি না তোমার দিক থেকে বল করবো না ওই দিক থেকে বল করবো, তুমি আমাকে 1-2 বার একটু দেখো, এরকম করো। কিন্তু তার অ্যাকশন ঠিক হয়ে গেছিল, কিন্তু বলের ইম্প্যাক্টটা মানে 70% কমে গিয়েছিল। মানে সে ওভারে তাকে 2-4 মারাটা কোনো ফ্যাক্টরি ছিল না নর্মাল ব্যাটসম্যানের জন্য। তো সেই তারপর থেকে সে ব্যাটসম্যান হিসেবে ট্রাই করেছিল, কিন্তু তারপর আলটিমেটলি তার হলো না। তো আমি বলতে চাইছি যে আমাদের একটা ভুল কল, মানে অ্যাজ আম্পায়ার্স আমাদের একটা ভুল কল,
একটা লোকের কেরিয়ারও ইম্প্যাক্ট করতে পারে। সুতরাং সেই জন্য এই যে আমি এটা মানে কমেন্ট্রি করলাম এই নো বলটা নিয়ে, সেই জন্য প্রোটোকল হচ্ছে অন ফিল্ড আনলেস আই এম শিওর, ডেড শিওর যে ও ছুঁড়ছেই, আমি কিন্তু ডাকতে পারি না। প্রোটোকল হচ্ছে না ডাকা, ভিডিও দেখা, ভিডিও দেখে আমার যদি মনে হয় যে হ্যাঁ এর আছে, তাহলে ম্যাচের পরে তার রিপোর্ট করা। মানে আমি হয়তো ফার্স্ট ডে তাকে দেখলাম যে সে ছুটছে মনে হচ্ছে আমার, হ্যাঁ, এবং আমি ভিডিও দেখে কনফার্ম হলাম যে ছুটছে, কিন্তু আমি তখনই রিপোর্ট করে তাকে স্টপ করতে পারবো না। আফটার দ্য ম্যাচ আমি রিপোর্ট করব, এবং ওই সিজনে যদি তার দুটো রিপোর্টিং হয়, দুটো রিপোর্টিং যদি হয়, তাহলে দুটো রিপোর্টিং হলে সে আনলেস হি ইজ রেক্টিফাইড সে আর ওই সিজনে বল করতে পারবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে নো বল। আমি জানি না আমার কোয়েশ্চেনটা কে করেছিল, আমি নামটা জানি না, তো সেরকম মানে আমি বোঝাতে পারলাম কিনা সেটা একটুখানি ফিডব্যাক নিচ্ছি আর কি। আমি মানে ব্যাপারটা বোঝা গেল কিনা। হ্যাঁ, একদম ক্লিয়ার। এটা মানে আমাদের কাছে দারুণ হ্যাঁ, হ্যাঁ। হলো ব্যাপারটা। আমি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝলি তো? ক্লিয়ার হয়েছে তো? তো এইটা হচ্ছে একটা নোবেল নিয়ে কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন আমি দেখলাম যে লেখা আর 12 মিনিট আছে, তো মানে উই হ্যাভ টু ভেরি কুইক। তো যদি কেউ একটা প্রশ্ন ছিল অভিজিৎ বাবু, সেটা হচ্ছে যে আমরা কোচেরা মূলত কাজটা করি ওই এজ গ্রুপ লেভেলে, খুব কমই হায়ার লেভেলে। তো এজ গ্রুপ লেভেলে যেটা আমাদের বেসিক কিছু রুলস রেগুলেশনস এন্ড ডেকোরামস মেনটেন করতে হবে, ওটা ইন জিস্ট যদি বলে দেন, মানে অ্যাজ আ কোচ কতটা আমরা নিজেরা তো জানবোই রুলস, অ্যাজ ওয়েল অ্যাজ কতটা বাচ্চাদের জানাবো। আচ্ছা, বাচ্চাদের জানাবো বলতে সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে কনফিউশন আমি দেখেছি, ইভেন মানে আমি অ্যাটলিস্ট আন্ডার 19 লেভেল অব্দিও দেখেছি, সেটা হচ্ছে নো বল ব্যাকফুট ল্যান্ডিং এর নো বলটা নিয়ে। আমি তো এখন এখানে ক্রিজ রেখে বোঝাতে পারছি না, মানে এখানে যদি সবাই জেনে থাকে রিটার্ন ক্রিজটা কি, সেটা কি সবাই জানা আছে? হ্যাঁ, জানি জানি। হ্যাঁ, তো বাকি যারা জানে না তাদের বলে দিস। তো রিটার্ন ক্রিজটা কি হয়, ব্যাকফুট ল্যান্ডিং করার সময়, মানে একটা বোলারের, সেটা স্পিনার হোক পেসার হোক, ব্যাকফুট ল্যান্ডিং এর সময় তার পাটা যদি ওই রিটার্ন ক্রিজকে টাচ করে, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ আ নো বল। কিন্তু যদি টাচ করে বা ফার্দার যায়, অ্যান্ড ব্যাক ফুট নট ফ্রন্ট ফুট, অনেক লেফট আর্ম স্পিনারে দেখা যায় যে ফ্রন্ট ফুটটা রিটার্ন ক্রিজের জাস্ট বাইরে যাচ্ছে বা টাচ করছে, সেটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়। এরকমও শুনতে হচ্ছে নন স্ট্রাইকার বলছে স্যার নো বল করছে আপনি ডাকছেন না, ঠিক আছে? তো ফ্রন্ট ফুট ইজ নট দ্য ক্রাইটেরিয়া। ব্যাক ফুট ল্যান্ডিং, রিটার্ন ক্রিজের সঙ্গে ফ্রন্ট ফুটের কোনো রিলেশন নেই, রিটার্ন ক্রিজের সঙ্গে ব্যাক ফুটের রিলেশন। অ্যান্ড তাতেও আমি বলছি একটা জিনিস, ফার্স্ট ল্যান্ডিং ইজ দ্য ক্রাইটেরিয়া। মানে কেউ একটা ল্যান্ড করলো, ল্যান্ড করার পরে তারপরে স্কিড করে তার পাটা টাচ করলো, বা তারপরে ফার্স্ট ল্যান্ডিং এ টাচ করেনি, সেকেন্ড ল্যান্ডিং এ টাচ করলো। মানে আমি বলি এরকম একটা বোলার আছে হচ্ছে বিনয় কুমার, যে কর্ণাটকের মানে লিডিং উইকেট টেকার, মাশরুম মনে হয় ফার্স্ট ক্লাস উইকেটে, এখন মনে হয় মেঘালয় না কারো খেলছে, পন্ডিচেরি খেলছে, পন্ডিচেরি। আর একটা হচ্ছে সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার, মানে ওকে নিয়ে একটা মজার ঘটনা আছে, সেটা আজকে 12 মিনিটে হবে না, কারণ আমার দিক থেকে তার ওই, আমি এখন তো নো বল রেফারেল হয়ে গেছে, এখন মানে অনেকদিনই হয়েছে, তার ব্যাকফুটটা ওভার দ্য উইকেট যখন বল করে এখনো আছে। আমি বাকি আম্পায়ারদের জিজ্ঞেস করেছি, লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ করিনি ওর, এখনো আছে, তখন ট্রিমেন্ডাস ছিল, এবং ওর ব্যাকফুট ল্যান্ডিং এর জন্য ওর উইকেট মিস হয়েছিল বলে সেই ম্যাচটা বম্বে কর্ণাটকের সঙ্গে হেরেও গিয়েছিল। তো ব্যাকফুট ল্যান্ডিং এবং ফার্স্ট ল্যান্ডিং ইজ দ্য ক্রাইটেরিয়া। এবং এটাও বলি যে ওখানে ম্যাচ রেফারি একটা ভুল নোবলও দিয়েছিল, যেহেতু তার টোটাল নলেজ ছিল না ব্যাকফুট ল্যান্ডিং এর সঙ্গে রিটার্ন ক্রিজের সম্পর্কটা। মানে ফার্স্ট ল্যান্ডিং ইজ দ্য ক্রাইটেরিয়া, ওর একটা অ্যাঙ্গুলার রান আপ মার্শালের মতো ব্যাকফুট ল্যান্ডিংটা জাস্ট রিটার্ন ক্রিজের মধ্যে হয়েছিল, তারপরে হিলটা ল্যান্ড করেছিল, এবং দ্যাট ওয়াজ ট্রিটেড অ্যাজ এ নো বল, কিন্তু ওটা নো বল ছিল না। ফার্স্ট ল্যান্ডিং ইজ দ্য ক্রাইটেরিয়া। এবং তাই নয়, আমায় बॉम्बे वीडियो एनालिस्ट এটাও বলেছিল कि सर ये नो बॉल नहीं है, ये तो मास्टर देखेगा, अभी मास्टर का रिएक्शन क्या होगा देखना होगा। তো মানে বম্বেতে সচিনকে সবাই মাস্টার বলে আর কি। তো যাই হোক, তো মানে এইটা আমি দেখেছি, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে এই
নিয়ে একটা কনফিউশন, আমরা বাইরে থেকে বিরক্ত হই। আমাদের টিমের একটা ভাইটাল টাইমে যদি একটা ভুল ডিসিশন আছে, সেটা এলবিডব্লিউ হোক আর হট বিহাইন্ড হোক, যাই হোক না কেন, কিন্তু এলবিডব্লিউটা নিয়ে একটা সবচেয়ে বড় কনফিউশন। তার মেইন রিজন বলবো না, একমাত্র রিজন হচ্ছে যে এটাই একমাত্র আউট যেটার কোনো এভিডেন্স নেই, ইভেন আজকে হকাই হয়ে গিয়েও আমরা অনেকগুলো মানতে পারি না যে এটা স্টাম্পে ফিনিশ হয় বা হচ্ছে না, এরকম নিয়ে মানতে পারি না। এইটা পুরোটাই অ্যাজাম্পশন যে এটা স্টাম্পে লাগবে কি লাগবে না। তো এই এলবিডব্লিউর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে সবাই জানে, তাও আমি বলছি, যদি কোনো বল, আজ মানে এখনো অব্দি সেই রুলটাই আছে, যদি কোনো বল লেগ স্টাম্পের বাইরে পিচ পড়ে, এলবিডব্লিউর কোনো চান্স থাকে না। কোনো বল যদি লেগ স্টাম্পের বাইরে পিচ পড়ে, তাহলে এলবিডব্লিউ কোনো চান্স থাকে না। এর সঙ্গে কোচিং এর অ্যাসপেক্ট কি হতে পারে, আমি একটা ছোট্ট জিনিস বলছি। সেটা হচ্ছে যে একটা বোলার যে রাউন্ড দ্য স্টাম্প বল করছে, অফ স্পিনার টু দা রাইট হ্যান্ডার, তার একটা খুব চান্স আছে যে বল লেগ স্টাম্পের বাইরে পিচ হওয়ার। আর সেম জিনিস একটা লেফট হ্যান্ড স্পিনার একটা বল করছে লেফটি ব্যাটসম্যানকে, তার খুব চান্স আছে বল আউটসাইড দ্য অফ স্টাম্প ইম্প্যাক্ট হওয়ার। তো এই দুটো জিনিস হলে তাহলে কিন্তু এলবিডব্লিউটা হয় না, আইদার পিচিং আউটসাইড দ্য লেগ স্টাম্প অর ইম্প্যাক্ট অন দ্য প্যাড ইজ আউটসাইড দ্য অফ স্টাম্প। অফকোর্স এখানে একটা জিনিস আছে, সেটা ডেলিভারেট প্যাড হলে হবে না, সে খেলতে গিয়ে মিস করলো, প্যাডে লাগলো অফ স্টাম্পের বাইরে। এবং এটার একটা অ্যাডভান্টেজ ব্যাটসম্যানরা যেটা নেয়, সুইপ করার সময় ওরা কিন্তু পাটাকে অফ স্টাম্পের বাইরে নিয়ে যায়, যদি পায়ে লাগে তাহলে আউট হওয়ার কোনো চান্স থাকে না। এই একটা জিনিস, যেটা এগুলো হয়তো সবাই জানো, আমি তাও আবার নতুন করে বলে দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে বোলার বল করতে গিয়ে হাতে লেগে উইকেটটা ভেঙে গেল নন স্ট্রাইকারের, মানে বেল বা উইকেট যাই হোক বলো না কেন, পড়ে গেল, দ্যাট ইজ নো বল। এটা মনে হয় সবাই জানে, কিন্তু যেটা মনে হয় অনেকেই জানো না, সেটা হচ্ছে যে বেলটা পড়ে গেল, তখন দেখা গেল নন স্ট্রাইকারটা বাইরে আছে। সেইটার সময় দেখা গেল ছেলেটা অ্যাপিল করলো, বলটা হয়তো ডেলিভারি করেনি বলটা। সেটা হচ্ছে যদি অ্যাপিল হয় তখন কি হবে, কারণ এটা অ্যাক্সিডেন্টালি ও করেছে, নো বল ইজ ওকে, কিন্তু ব্যাকআপ নর্মালি যেটা নন স্ট্রাইকার করে সেরকম করেছে, তো অ্যাক্সিডেন্টালি লেগে গেছে, কি হবে অন অ্যাপিল, কিন্তু এটা রান আউট হবে। এটা আশা করি ডেলিভারি না করলে তো রান আউট হবে, ডেলিভারি করলেও রান আউট হবে, ডেলিভারি না করলেও রান আউট হবে যদি অন অ্যাপিল হয়। মানে বলি আমি একটা জিনিস, সেটা হচ্ছে হয়তো দেখা গেল যে একটা টিম ব্যাটিং সেকেন্ড, লাস্ট বল অফ দ্য ইনিংস, লাস্ট উইকেট, মানে লাস্ট পেয়ার দে আর প্লেইং, লাস্ট বল করতে গিয়ে স্টাম্পে দেখা গেল যে জিততে বাকি হয়তো 1 রান, তো বল করতে গিয়ে দেখা গেল যে ওরকম বলটা লেগে আউট, মানে বেল পড়ে গেছে এবং নন স্ট্রাইকার তখন বাইরে, এবং বলটা ও রিলিজও করেছে, বলটা দেখা গেছে ওদিকে ওয়াইডও হয়েছে, ধরে নিলাম এটা ওয়ান ডে। সেক্ষেত্রে কি হবে আর কি, মানে অ্যাকর্ডিং টু ল রেজাল্ট যেখানে লেখা আছে, সেখানে বলা আছে যে অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্ট ইজ অ্যাচিভড দ্য ম্যাচ ইজ ফিনিশড। তো এখানে যে নো বল হলো, তখন 1 রান বাকি জিততে ছিল, তাহলে জিতে গেল। আমি জানি না ব্যাপারটা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে কিনা, মানে ব্যাপারটা কি খুব টাফ লাগছে? এই জায়গাটা একটু কিশন ছিল, মানে ওই রানিং হিম আউট ব্যাপারটা, ওই যে বোলার বল করতে গেল, আমি আবার বলছি, বোলার বল করতে গিয়ে নন স্ট্রাইকারের উইকেটটা ভেঙে গেল, বল করতে গিয়ে সে বলটা ডেলিভারি করলো, সে বলটা দেখা গেল যে ওয়াইড হয়েছে, ব্যাটসম্যান খেলার কোনো স্কোপও পায়নি, অ্যাপিল হয়েছে। এখানে হয়তো একটা মিড উইকেট ফিল্ডার, সে দেখেছে যে বাইরে ছিল, অ্যাপিল হয়েছে, এবং অ্যাজ আম্পায়ারও মিস করেনি, আম্পায়ারও দেখেছে এটা আউট হবে। এটা একটা ক্রিটিক্যাল জায়গা, আমি বলছি, আমি যে সিচুয়েশনটা বললাম দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। এই একটা জায়গা, এক্সেপশনাল জায়গা, যেখানে নো বল রিভোক করে রান আউট দেওয়া হবে আর কি। নো বল রান আউট দুটো একসঙ্গে এই ক্ষেত্রে হবে না, অন্য ক্ষেত্রে হয়তো হতো, কিন্তু এই একটা সিচুয়েশন যেখানে 1 রান বাকি জিততে, এরকম এটা লয়তে লেখা আছে, এটা আমি আমার কোনো মতামত দিচ্ছি না, এটা লয়তে লেখা আছে। কিন্তু নর্মালি কি হয়, নর্মালি এটা সিমিলার অকেশন আমি বলছি,
সেটা হচ্ছে যে এক রান বাকি জিততে বোলার বল করেছে, ব্যাটসম্যান স্টেপ আউট করেছে, বলটা ওয়াইড হয়েছে এবং সঙ্গে সঙ্গে স্টাম্প হয়েছে। তো কি হবে? ওয়াইড যখনই হয়েছে তখনই টিমটা ম্যাচ জিতে গেছে, স্টাম্প ইজ ইনভ্যালিড, ম্যাচ জিতে গেছে। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, এটা লয়েতে পরিষ্কার লেখা আছে। কিন্তু আমি বলি এই ক্রিটিক্যাল সিচুয়েশনটায় আমি যাচ্ছি না, এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা হয়তো আসবে না ম্যাক্সিমাম ম্যাচে। আমি বলতে চাইছি যে একটা বোলার বল থেকে যদি নন স্ট্রাইকার উইকেটটা ভেঙে যায়, হি উইল বি রান আউট। আচ্ছা করে এটা ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবং আর একটা জিনিস বলি, হয়তো বাইরে থেকে মনে হবে যে এটা কি করছে আম্পায়ার। আচ্ছা ওই বলটাই নো ডাকলো আম্পায়ার এবং দেখা গেল ওই বলটা বাইরে দিয়ে গেছে, ওয়াইড এর বাইরে দিয়ে গেছে, মানে ওয়াইড লাইনের বাইরে দিয়ে গেছে এবং একটা ওয়াইড ছিল, আম্পায়ার ওয়াইড ডাকলো না। তখন হয়তো ব্যাটসম্যানদের মনে হলো যেটা কি হলো, একটা ওয়াইড ছিল, ওয়াইড ডাকলো না। আচ্ছা নো বল আর ওয়াইড বল একসঙ্গে করে না। হ্যাঁ, নো বল সুপারসিডস ওয়াইড বল, ঠিক আছে। এই একটা জিনিস বলে দিলাম, সেটা হচ্ছে এইটা। আর একটা জিনিস বাপি আমাকে একটা বলছিল যে থার্ড আম্পায়ার প্রোটোকলটা কি, আর মানে থার্ড আম্পায়ার বা ডিআরএস এই প্রোটোকলটা কি আমি বলি। ইনফ্যাক্ট আমাকেও করতে রিসেন্টলি, মানে ইনফ্যাক্ট আমার মানে প্রোটোকল মানতে গিয়ে আমি আমার মতের বিরুদ্ধে যেতে হয়েছিল আর কি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সেই সফট সিগন্যালটা কেন দেওয়া হয়, ব্যাপারটা হচ্ছে যে ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখেছি একটা বিরাট কোহলি একটা লো ক্যাচ নিয়ে বিরাট ডিবেট তৈরি হয়েছিল, নাইজেল লং ওটা আউট দিয়েছিল এবং সারা পৃথিবী মানে ইনফ্যাক্ট সারা ভারতবাসী ভেবেছিল ওটা আউট নয় আর কি। তো সেই জন্য এই সফট সিগন্যালটা কেন দেওয়া হয়, সফট সিগন্যালটা দেওয়া হয় যে এইরকম একটা কনফিউশন যখন থার্ড আম্পায়ারের তৈরি হয় তখন কিন্তু মানে হি উইল রিভার্ট ব্যাক টু দ্য অনফিল্ড আম্পায়ার, যেটা অনফিল্ড আম্পায়ার দিয়েছিল সেটাই সাসপেন্ড করা হবে বলে, ঠিক আছে। এবার এইখানে একটা প্রোটোকল আমরা ফলো করেছিলাম। আমি রিসেন্টলি ওই একটা বিজয় মার্চেন্ট ফাইনাল করছিলাম, তো সেখানে আমরা প্রোটোকল যেটা ফলো করেছিলাম থার্ড আম্পায়ার ছিল এবং এখানে একটা লেফট আর্ম স্পিনারের বলে একটা স্লিপে লো ক্যাচ নিয়েছিল, আমার পার্টনারও কনফার্ম করতে পারি। Where the heart is